বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিওয়ে আলোচনা করব আইপিএলে যে 10টা ফ্রাঞ্চাইজ আছে, এই 10টা ফ্রাঞ্চাইজের যে স্ট্রং প্লেইং ইলেভেন অর্থাৎ আইপিএল 2025 তারা কেমন প্লেইং ইলেভেন নিয়ে নামতে চলেছে, মানে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করবো যে এই 10টা আইপিএল ফ্রাঞ্চাইজের মেবি তাদের প্লেইং ইলেভেনটা নিয়ে কিন্তু র্যাঙ্কিং করবো, অর্থাৎ কোন প্লেইং ইলেভেন অর্থাৎ কোন ফ্রাঞ্চাইজের প্লেইং ইলেভেনটা বেস্ট হতে চলেছে, বেশি স্ট্রং হতে চলেছে। যে ফ্রাঞ্চাইজের প্লেইং ইলেভেনটা বেশি স্ট্রং তাদের নাম্বার 1 রাখবো, তারপর নাম্বার 2 রাখবো, নাম্বার 3 রাখবো। এইভাবে কিন্তু 10টা আইপিএল ফ্রাঞ্চাইজের প্লেইং ইলেভেনটা কিন্তু আজ কিন্তু আমি র্যাঙ্কিং করবো, অর্থাৎ কম্পেয়ার করবো কাদের কোন জায়গাটা স্ট্রং বেশি, কোন ফ্রাঞ্চাইজে আরও বেটার করা দরকার ছিল, সেটা নিয়ে কিন্তু এই ভিডিওটা কিন্তু করতে চলেছি। তবে এই ভিডিওটা তোমরা যদি আজ দেখো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে আইপিএলের 10টা ফ্রাঞ্চাইজির মধ্যে কোন ফ্রাঞ্চাইজটা চ্যাম্পিয়ন হওয়ার সব থেকে দাবিদার। এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজির প্লেইং ইলেভেনটা বেশি স্ট্রং। এই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে আইপিএলে কোন ফ্র্যাঞ্চাইজ উইকনেসটা কোথায়। 10টা ফ্র্যাঞ্চাইজ তো কভার করবো আজ, তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং কিছু হতে চলেছে। তো ওই জন্য ভিডিওটা যাদের ধৈর্য আছে তারা শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। দরকার হয় অন্য সময় দেখবে, যখন ফ্রি থাকবে তখন দেখবে, বাট ভিডিওটা অবশ্যই তোমাদের দেখা দরকার। এই ভিডিওটাই কিন্তু আমি অনেক অ্যানালিস্ট করে কিন্তু বার করেছি যে বেস্ট প্লেইং ইলেভেন কিন্তু 10টা ফ্র্যাঞ্চাইজকে নিয়েই কিন্তু আপডেট দেবো। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর এই ভিডিওটা অন্তত এই ভিডিও তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, এই ভিডিওটা প্রত্যেকে যে কজন দেখবে সে কজন শেয়ার করে ভিডিওটা, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। হাত জোর করে বলছি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে, কারণ এই ভিডিওটা এমনই কিছু টপিকস নিয়ে আলোচনা করবো, প্লেইং ইলেভেন আলোচনা করবো, অনেকে এটা জানা দরকার। ঠিক আছে, তো আর দেরি না করে মূল টপিক্সে যাওয়া যাক। ফার্স্ট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাজস্থান রয়্যালসকে নিয়ে আলোচনা করবো। রাজস্থান রয়্যালস মেবি আমি ব্যাটিং পজিশনে কিন্তু তাদের কিন্তু নাম্বার 1-এ মেবি রেখেছিলাম, মিডল অর্ডারকে ব্যাটিংয়ে। তো এবার আমরা দেখবো যে রাজস্থান রয়্যালসের বেস্ট প্লেইং ইলেভেন অর্থাৎ তাদেরকে কত নম্বরে আমরা দেখবো। তো রাজস্থান রয়্যালসকে আমি 10 নম্বরে কেন রাখলাম প্লেইং ইলেভেনে, ওভারঅল প্লেইং ইলেভেনে তাদের যে স্ট্রং বা উইকনেস দুটোই কিন্তু কম্পেয়ার করে আমি তাদের 10 নম্বরে কেন রাখলাম সেটা লাস্ট টাইমে বলবো। তো আপাতত ওপেন করবে কিন্তু জাসওয়ালের সঙ্গে কিন্তু সঞ্জু স্যামসন। আমরা সবাই জানি যে জস বাটলার যে বিগত 5-7 বছর কিন্তু রাজস্থান রয়্যালসের কিন্তু ওপেনারে কিন্তু দারুণ ব্যাট করেছে। তার একার ব্যাটিংয়ে পারফরমেন্সে কিন্তু কোয়ালিফাই 3-4বার কোয়ালিফাই নিয়ে গিয়েছিল, একবার ফাইনালে নিয়ে গিয়েছিল, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, প্রচুর কিছু করেছে কিন্তু জস বাটলার রাজস্থানের। তো মেন যে ওপেনার প্লেয়ার জস বাটলার, উইকেট কিপার ব্যাটসম্যান, তাকে কিন্তু রিলিজ করে কিন্তু প্রচুর বড় ভুল করেছে। তো জাসওয়াল আর সঞ্জু স্যামসংয়ের সঙ্গে কিন্তু ওপেন করবে, কারণ সঞ্জু স্যামসং কিন্তু সে কিন্তু টি-20 ম্যাচে সাউথ আফ্রিকার সাথে সেখানে কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু ওপেন করেছিল, দারুণ কিন্তু সেঞ্চুরি করেছিল। 3 নম্বর পজিশনে কিন্তু নীতিশ রানা খেলবে। কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা বরাবরই 3 নম্বরে খেলতো। আর মিডল অর্ডারে কিন্তু খুব ভারসাম্য প্লেয়ার, কিন্তু এই মুহূর্তে কিন্তু নীতিশ রানা কিন্তু বাজে ফর্মে আছে, প্রচুর ফ্লপে আছে। 4 নম্বর পজিশনে কিন্তু রিয়ান পারাগ খেলবে। 5 নম্বর পজিশনে কিন্তু ধুরেব জুরল খেলবে। 6 নম্বর পজিশনে কিন্তু সিমরান হিটম্যান খেলবে। এই ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার সিমরান হিটম্যান সে কিন্তু 6 নম্বরে খেলবে। 7 নম্বরে কিন্তু অনিন্দু হাসারাঙ্গা, যে অনিন্দু হাসারাঙ্গাকে তারা কিন্তু মেগা অকশন থেকে নিয়েছে, অর্থাৎ চাল আর কিন্তু আশ্বিনকে তারা কিন্তু রিলিজ করে ওভারসিজ প্লেয়ার নিয়ে এসেছে অনিন্দু হাসারাঙ্গা। 8 নম্বরে কিন্তু জোফরা আচার খেলবে, কারণ জোফরা আচার কিন্তু সে কিন্তু ব্যাটিংয়ে কিন্তু কিছু না কিছু কন্ট্রোভার্সি দিতে পারে, সে কিন্তু বড় বড় 6 মারতে পারে, তার ব্যাটিংয়ে কিন্তু 6 মারার কিন্তু অ্যাবিলিটিটা আছে। 8 নম্বরে জোফরা আচার। 9 নম্বরে কিন্তু আকাশ মাডওয়াল। এই আকাশ মাডওয়াল এই নিউ ট্যালেন্টেড এই প্লেয়ারটার ভিতরে কিন্তু প্রচুর কিন্তু পোটেনশিয়াল কিছু ট্যালেন্ট আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিন্তু ভালো কিন্তু বল করেছিল, যখন সুযোগ পেয়েছিল তখন ছেলেটাই কিন্তু নিজেকে কিন্তু তুলে ধরেছিল। তো আকাশ মাডওয়ালের ভিতরে কিন্তু সেই ট্যালেন্টটা আছে, ডিজার্ভ করেছে প্লেইং ইলেভেনে। 10 নম্বরে কিন্তু সন্দীপ শর্মা, যে সন্দীপ শর্মা কিন্তু রাজস্থান রয়্যালসকে কিন্তু এই 2 থেকে 3 বছর কিন্তু দারুণ পারফর্মেন্স করে দিচ্ছে। মানে ওপেনারে কিন্তু উইকেট নিচ্ছে, পাওয়ার প্লেতে উইকেট নিচ্ছে, ডেতে উইকেট নিচ্ছে, মিডলে উইকেট নিচ্ছে, দারুণ বলার। কিন্তু রাজস্থান রয়্যালসে যখনই কিন্তু সন্দীপ শর্মা এসেছে তখনই কিন্তু সে জ্বলে উঠেছে, তার নিজেকে কিন্তু প্রমাণ করে দিয়েছে। তো 10 নম্বরে সন্দীপ শর্মা। 11 নম্বরে কিন্তু মায়াক থিকসানা খেলবে। ঠিক আছে, শ্রীলঙ্কার একটা প্লেয়ার মায়াক থিকসানা। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু তুষার দেশপান্ডে আর শিবম ডুবে বলে একটা ডোমেস্টিক ক্রিকেটের ইয়াং প্লেয়ার, এই দুটো প্লেয়ারের মধ্যে একটা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করবে। তো এবার দেখো তোমরা আমাকে বলবে যে দাদা রাজস্থান রয়্যালসের তো ব্যাটিং পজিশন কিন্তু দারুণ আছে, সব ইন্ডিয়ানের কোর আছে,
তা সত্ত্বেও তুমি কেন তাদেরকে 10 নম্বরে রাখলে? কারণটা দেখো, রাজস্থান রয়্যালসের সব ঠিক আছে, তাদের মিডল অর্ডারে কিন্তু প্রচুর স্ট্রং, জাসওয়াল ওপেন, সঞ্জু স্যামসং ওপেন। দেখো সঞ্জু স্যামসংয়ের সঙ্গে এইটা এক প্রবলেম হতে পারে, কারণ সঞ্জু স্যামসং সে কিন্তু মিডিলে খেলতো, তো আইপিএলে কিন্তু সে কিন্তু এবারই কিন্তু ফার্স্ট কিন্তু ওপেন করবে। তো জাসওয়ালের সঙ্গে বাটলারের কিন্তু একটা কম্বিনেশন দিচ্ছিল দারুণ, তো সে কেমন খেলবে সেটা কিন্তু দেখার বিষয় আছে। নীতিশ রানা আউট অফ ফর্মে, এই মুহূর্তে নীতিশ রানা সব থেকে বাজে ফর্মে আছে নীতিশ রানা। সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে ইউপির হয়ে ব্যাক টু ব্যাক কিন্তু খারাপ পারফর্মস করছে, যেখানে রিঙ্কু সিং কিন্তু তার দলের জন্য কিন্তু মেবি কোয়ালিফাই কিন্তু জিতিয়ে দিয়েছে, দারুণ খেলছে রিঙ্কু সিং। আচ্ছা 4 নম্বরে অবভিয়াসলি রিয়ান পারাগও ভালো খেলছে। 5 নম্বরে ধীরেব জুরা, 6 নম্বরে সিমরান ইটমার। এই 6 নম্বর পর্যন্ত কিন্তু রাজস্থান রয়্যালসের কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। যখনই 7 নম্বর অর্থাৎ যখন ডেপথ, দেখো ব্যাটিং ডেপথ কিন্তু খুবই কম, ফিনিশার হিসেবে কিন্তু অনিন্দু হাসারাঙ্গা, সিমরান ইটমার, জোফরা হাজার এইসব প্লেয়ার, মানে ব্যাটিং ডেপথ কিন্তু প্রচুর কম আছে, অর্থাৎ প্রপারলি 6 নম্বর পর্যন্তই কিন্তু তাদের ব্যাটিং পজিশন আছে, যেখানে নেক্সট সিজন কিন্তু রহমান পোয়ালের মতন ব্যাটসম্যান ছিল, তারপরে আরও ব্যাটসম্যান ছিল, সেখানে কিন্তু এবার কিন্তু আশ্বিন ছিল, কিছু কন্ট্রোভার্সি, সেখানে কিন্তু এবার কিন্তু 6 নম্বরে কিন্তু রাজস্থান রয়্যালসের ব্যাটিং ডেপথ কিন্তু শেষ। তো ওই জন্যই আমি কিন্তু রাজস্থান রয়্যালসকে কিন্তু তাদের কিন্তু ফিনিশারের কিন্তু অভাব আছে রাজস্থান রয়্যালসের, তো ওই জন্যই কিন্তু রাজস্থান রয়্যালসকে আমি 10 নম্বরে রাখলাম। তোমরা কমেন্টে লিখবে তোমরা কত নম্বরে রাখবে, ঠিক আছে। এবার আমরা নেক্সট যে টিমে যাবো সেটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস। কেন লখনৌ সুপার জায়ান্টসকে 9 নম্বরে রাখলাম তার পিছনে প্রচুর কারণ আছে। লখনৌ সুপার জায়ান্টস কিন্তু নেক্সট সিজনের স্কোয়াড ছাড়া কিন্তু প্লেইং 11 ছাড়া কিন্তু এবার তাদের প্লেইং 11টা আরও কিন্তু উইকনেস হয়ে গিয়েছে। কেন বলছি সেটা বলবো। দীপক হুডাকে ছেড়েছে, মার্কাস স্টয়নিসকে ছেড়েছে, অনেক বড় বড় প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু ছেড়েছে, সেইভাবে কিন্তু প্লেয়ার কিন্তু নিতে পারে, একমাত্র ঋষভ পান্তের উপরে কিন্তু তারা অনেক টাকা খরচ করছে। দেখি লখনৌ সুপার জায়ান্টস ওপেন করবে কিন্তু মিচ মার্স, তার সঙ্গে কিন্তু ঋষভ পান্ত কিন্তু এবার কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের কিন্তু ওপেনার করতে চলেছে। লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন কিন্তু নিকলাস পুরান হতে চলেছে। আমি আগেই তোমাদের আপডেটটা দিয়ে দিলাম, সবার আগেই দাদাই তোমাদের আপডেটটা দিয়ে দেয়, ঠিক আছে। এটা আমি আগেই তোমাদের বলে দিলাম যে ঋষভ পান্তকে হয়তো 90% চান্স আছে ক্যাপ্টেন্সি না দেওয়া, তাকে ফ্রিভাবে খেলার সুযোগ দিতে পারে, ঠিক আছে। তো ওপেন করবে মিচেল মার্স, তার সঙ্গে ঋষভ পান্ত ওপেন করবে। 3 নম্বর পজিশনে কিন্তু অ্যাডেন মাকরাম, সাউথ আফ্রিকার এই 3 নম্বর ব্যাটার অর্থাৎ ক্যাপ্টেন অ্যাডেন মাকরামকে কিন্তু তারা কিন্তু 3 নম্বর পজিশনে ইউজ করতে পারে। নিকলাস পুরান আর অ্যাডেন মাকরাম এই দুটো প্লেয়ারের মধ্যে ক্যাপ্টেন্সি দেবে। 4 নম্বরে নিকলাস পুরান আসবে। 5 নম্বরে কিন্তু আয়ুষ বর্ডনি এই ইয়াং ছেলেটা কিন্তু সে কিন্তু নিজেকে কিন্তু প্রমাণ করেছে, বা সে কিন্তু নিজেকে কিন্তু তুলে ধরেছে নেক্সট সিজন, তো ভালো প্লেয়ার, খুব ট্যালেন্টেড প্লেয়ার আছে আয়ুষ বর্ডনি। তারপরে 6 নম্বরে কিন্তু ডেভিড মিলার আছে, 7 নম্বরে কিন্তু আব্দুল সামাদ আছে, 8 নম্বরে কিন্তু শাহবাজ আহমেদ আছে। তো 8 নম্বর পজিশন পর্যন্ত কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের কিন্তু ব্যাটিং ডেপথ আছে 8 নম্বর পর্যন্ত, দারুণ। তো ফিনিশারে কিন্তু তোমরা বলে দাদা, ফিনিশারে নিকলাস পুরান আছে, আয়ুষ বদনি আছে, ডেভিড মিলার আছে, তো সব টপ প্লেয়ার আছে, দারুণ ফিনিশার। কিন্তু দেখো লখনৌ সুপার জায়ান্টসের যে হোম গ্রাউন্ডটা সব থেকে আইপিএলের যে 10টা ফ্র্যাঞ্চাইজের মধ্যে সব থেকে লখনৌ সুপার জায়ান্টসের যে পিচটা কিন্তু সব থেকে স্লো পিচ আর বড় গ্রাউন্ড। তো এই মাঠে কিন্তু কতটা এফেক্টিভ হবে কিন্তু ডেভিড মিলার সেটা আমরা কিন্তু জানি না, কারণ ডেভিড মিলার তারা কিন্তু বরাবরই কিন্তু পাটা পিচে কিন্তু খেলতে পছন্দ করে, অর্থাৎ ব্যাটিং পিচ, যেখানে পেস অর্থাৎ যেখানে বল বেশি পেস আসবে সেই সব বলারের বিরুদ্ধে কিন্তু দারুণ খেলতে পারে কিন্তু ডেভিড মিলাররা। স্লো পিচে কিন্তু এইসব প্লেয়ারের কিন্তু প্রচুর কিন্তু দুর্বল আছে তাদের, ঠিক আছে। ওই জন্য কিন্তু ডেভিড মিলার কিন্তু খুব একটা রান না করতে পারে, কারণ এই লখনৌ সুপার জায়ান্টসের এই গ্রাউন্ডে না বড় প্লেয়ার কিন্তু খেলতে চায় না, ওই জন্য কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের হয়ে কিন্তু বড় প্লেয়ার আসতে চায় না, কারণ এই যে পিচটায় কেএল রাহুল এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে আগুন লাগাবে, মিলিয়ে নিও। তো ওই জন্য কিন্তু ডেভিড মিলারের প্রবলেম হতে পারে, ঠিক আছে। একমাত্র নিকলাস পুরান এই প্লেয়ারটাই কিন্তু সে কিন্তু প্রমাণ করেছে এই মাঠে, সে অনেক দিন ধরে খেলছে, সে কিন্তু জানে, তো ওই জন্য কিন্তু ডেভিড মিলারের প্রবলেম হবে। আব্দুল সামাদ অবশ্যই ভালো ব্যাটসম্যান, নেক্সট দিন হায়দ্রাবাদের হয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি দিয়েছিল, কিন্তু এবার সে কি করবে এই মাঠে সেটা কিন্তু আমাদের কিন্তু দেখার বিষয় আছে। শাহবাজ আহমেদও কিন্তু, আব্দুল সামাদ কিন্তু খুব ভালো প্লেয়ার, কিন্তু এই মাঠে কিন্তু রান করা খুব টাফ। শাহবাজ আহমেদের কিন্তু সেম ফিনিশ হারেই কিন্তু প্রবলেমটা হতে পারে, কিন্তু মেনলি কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের সেম কিন্তু মিডল অর্ডারেও কিন্তু প্রচুর উইকনেস আছে। দেখো এডেন মাকরাম কিন্তু এখন কিন্তু সে কিন্তু আউট অফ ফর্মে, যেমন নীতিশ রানা তেমন কিন্তু এডেন মাকরাম
মানে আর এই মাঠে তো আইডেন মাকরামের রান করা কিন্তু প্রচুর টাফ। তো সেই জন্য দেখো মিচেল মার ওপেনার, সেও কিন্তু আইপিএলে অতটা কিন্তু ভালো কিছু করতে পারেনি, বা সে দেশের হয়েও কিন্তু এখন কিন্তু আউট অফ ফর্মে আছে। তো এই জন্যই কিন্তু ওভারঅল কিন্তু ওপেনার বলো, মিডল অর্ডার বলো, ফিনিশারে কিন্তু খুব উইকনেস আছে। তারপরে দেখো বোলিং পজিশনে মহসিন খান, মায়াঙ্ক যাদব, এই দুটো প্লেয়ার কিন্তু বেশিরভাগ কিন্তু ইঞ্জুরি প্রুন প্লেয়ার। 14টা ম্যাচ খেললে কিন্তু দুটো প্লেয়ার কিন্তু 4-5টা ম্যাচ কিন্তু অবশ্যই মানে বেশি ম্যাক্সিমাম মিস করবে। তো ইঞ্জুরি প্রুন প্লেয়ার কিন্তু মহসিন খান আর মায়াঙ্ক যাদব, ওই জন্য কিন্তু প্রবলেমটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে ওভারঅল ভেবেই কিন্তু আমি কিন্তু লখনৌ সুপার জায়ান্টসকে কিন্তু 9 নম্বরে রাখলাম। তোমরা কমেন্টে লিখবে। নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাঞ্জাব কিংস। কেন পাঞ্জাব কিংসকে 8 নম্বরে রাখলাম তার পিছনে অনেক লজিক আছে। দেখো পাঞ্জাব কিংস 110 কোটি টাকা নিয়ে কিন্তু সেইভাবে তারা কিন্তু টিম বিল্ড করতে পারেনি। রিকি পন্টিং সব কিছু অস্ট্রেলিয়ার প্লেয়ারদের কিন্তু নিয়েছে, ভালো ভালো প্লেয়ার খুব একটা কিন্তু আনতে পারেনি। ঠিক আছে, লখনৌ সুপার জায়ান্টসের প্লেইং 11 কিন্তু তৈরি করা খুবই টাফ ব্যাপার। আমি যাকে প্রথম ওপেনার হিসেবে কিন্তু জস ইংলিশকে নিয়েছে, জস ইংলিশ ওপেন করবে 100%, জস ইংলিশ ওপেন। আচ্ছা, প্রাপ সিমরান সিং ওপেনার, যাকে রিটার্ন করেছে প্রাপ সিমরান সিং আর জস ইংলিশ, এই দুটো প্লেয়ার ওপেন করবে। 3 নম্বরে আসবে মার্কাস স্টয়নিস, 4 নম্বরে শ্রেয়াস আয়ার, যে শ্রেয়াস আয়ার কলকাতার হয়ে কিন্তু 4 নম্বরেই খেলেছিল নেক্সট সিজন। 5 নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল, আউট অফ ফর্ম। 6 নম্বরে নেহাল বাদরা, এই একটা ট্যালেন্ট প্লেয়ার, একটা ভালো প্লেয়ার নেহাল বাদরা, মুম্বাইয়ে ভালো খেলেছিল। 7 নম্বরে কিন্তু শশাঙ্ক সিং। দেখো শশাঙ্ক সিং যে প্লেয়ারটা নেক্সট জেন 5 নম্বরে খেলেছিল তাকে 7 নম্বরে খেলতে হবে, এই জায়গাটায় কিন্তু প্রবলেমটা হবে। 8 নম্বরে কিন্তু মার্কো জনসন, এই একটা ভালো প্লেয়ার। মার্কো জনসন কিন্তু এখন কিন্তু সে ব্যাটে কিন্তু প্রচুর নিজেকে প্রমাণ করেছে, প্রুভ করেছে। 9 নম্বরে কিন্তু হারপ্রীত ব্রা, ওয়েসলি ভালো প্লেয়ার। 10 নম্বরে ইয়াশ ঠাকুর খেলবে। 11 নম্বরে আশদীপ সিং, অবশ্যই ভালো বলার। 12 নম্বরে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু চাল আসবে। তো প্রচুর উইকনেস আছে কিন্তু পাঞ্জাব কিংসে। দেখো মেনলি কিন্তু জস ইংলিশ কিন্তু আইপিএলে কিন্তু নতুন প্লেয়ার, এখনও তার কিছু খুব একটা কিন্তু আইপিএলে কিন্তু তার কিন্তু অভিজ্ঞতা নেই। তো নতুন প্লেয়ার জস ইংলিশ, প্রাপ সিমরান সিং, তো দুটোই কিন্তু মানে কি বলবো, দুটোই খুব একটা সলিড নাম নেই ওপেনারে। তো ওপেনার উইকনেস আছে। মার্কাস স্টয়নিস হয়তো ভালো খেলতে পারে, কিন্তু মার্কাস স্টয়নিস কিন্তু খুব একটা তার কিন্তু এক্স ফ্যাক্টর আছে। তো মার্কাস স্টয়নিস কিন্তু দেখার বিষয়ে হয়তো ভালো কিছু করতে পারে। শ্রেয়াস আয়ারকে কিন্তু অবভিয়াসলি কিন্তু পাঞ্জাব কিংস হয়ে কিন্তু ভালো খেলতে হবে, স্ট্রাইক রেটও বাড়াতে হবে, ভালো খেলতে হবে। যদি শ্রেয়াস আয়ার ফেল করে তাহলে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু আবারও কিন্তু 8-9 ফিনিশ করবে, আমি বলে দিলাম। বিশেষ করে শ্রেয়াস আয়ার, মার্কাস স্টয়নিস আর কিন্তু এই গ্লেন ম্যাক্সওয়েল, এই 3টে প্লেয়ারের উপরেই কিন্তু পাঞ্জাবের কিন্তু মেন কিন্তু ফিউচার আছে। এই 3টে প্লেয়ার যদি ভালো খেলে তাহলে পাঞ্জাব কিংস একটা ভালো জায়গায় যাবে। 3টে প্লেয়ার যদি খারাপ খেলে, 3টে প্লেয়ারের মধ্যে 2টো প্লেয়ার খারাপ খেলে, তাহলে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু খুব খারাপ জায়গায় যাবে, এটা আমি বলে দিলাম। ঠিক আছে, নেহাল বাদরা কিন্তু অল্প বয়স আছে। শশাঙ্ক সিং, মানে উইকনেস দেখো ফিনিশারে নেহাল বাদরা, শশাঙ্ক সিং, মার্কো জনসন, মানে এখানে একটা কোনো বড় এত টাকা নিয়ে গিয়েছো, রবমান পয়েলকে নিতে পারতে। তারপর আরও বড় বড় প্লেয়ার ছিল, সেই সব প্লেয়ারকে না নিয়ে কাকে নিয়েছো? মেবি ডেভিড মিলারকে কিন্তু পাঞ্জাব কিংসের গ্রাউন্ডে কিন্তু প্রচুর শ্যুট করতো কিন্তু ডেভিড মিলার। এখানে যদি ডেভিড মিলারকে নিত গ্লেন ম্যাক্সওয়েলের জায়গাতে, দারুণ কিন্তু পোটেনশিয়ালটা আরও বাড়তো। তো ফিনিশারে কিন্তু প্রচুর উইকনেস আছে। তার সঙ্গে কিন্তু আশদীপ সিংয়ের সঙ্গে কিন্তু একটা বেটার স্ট্রং মানে ওভারসিজ বলার, যেমন ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্কের মতন বলার বা জস হেজেলউডের মতন বলার দরকার ছিল, সেরকম কোনো মানে পাঞ্জাব কিংসে কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের মতন কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু অ্যাটাক কিন্তু পেস ডিপার্টমেন্টে কিন্তু আনতে চলেছে। এটা কিন্তু প্রচুর উইকনেস হতে পারে, কিন্তু মার খেতে পারে। তো ওই জন্য ওভারঅল কিন্তু আমি পাঞ্জাব কিংসকে কিন্তু 8 নম্বরে রাখলাম। তো নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর কেউ না বন্ধুন, সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালসকে কেন 7 নম্বরে রাখলাম তার পিছনে লজিকটা তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। দেখো দিল্লি ক্যাপিটালসে ওপেন করবে কেএল রাহুলের সঙ্গে কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা আসবে। তো জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা কিন্তু আউট অফ ফর্ম, আইপিএলে দারুণ খেলেছিল, আইপিএলের পর যে কটা জায়গায় সে সুযোগ পেয়েছে সে কটা জায়গায় বাজে ফর্মে আছে। এই মুহূর্তে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা খুব আউট অফ ফর্ম বলতে পারে, বাজে ফর্মে আছে। কেএল রাহুল অবভিয়াসলি দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ খেলবে, মিলিয়ে নিও, কারণ দিল্লির যে পিচটা কিন্তু পাটা পিচ, এখানে কিন্তু প্রচুর রান হয়। ওই জন্য কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা কিন্তু দিল্লিতে ভালো খেলেছিল। ঠিক আছে, অভিষেক পোরেল 3 নম্বরে, হ্যারি ব্রুক 4 নম্বরে, 5 নম্বরে অক্ষর প্যাটেল, 6 নম্বরে ট্রিস্টান স্টাফ, 7 নম্বরে আশুতোষ শর্মা, 8 নম্বরে যাচ্ছে কুলদীপ শর্মা, না
আশুতোষ শর্মা, কুলদীপ যাদব। 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে মুকেশ কুমার আসবে, 11 নম্বরে টি নাটরাজন। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু মোহিত শর্মা বলার বা ব্যাটসম্যান ইউজ করলে কিন্তু সামি রিজভিকে ইউজ করবে। এবার আমরা দেখি, দেখো ওপেনারে আমি এখন কিছু বলবো না, কারণ মেনলি কিন্তু ওপেনারে কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাকগ্রার উপরে কিন্তু ডিফেন্ড করছে। যদি জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা যদি ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালসে ভালো কিছু হবে ওপেনারে, কারণ কেএল রাহুল অবভিয়াসলি ভালো খেলবে, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা কিন্তু আউট অফ ফর্মে আছে, ওই জন্য দেখা যাক। তো ওপেনারে কিন্তু আমি কিছু এখন বলবো না। 3 নম্বরে কিন্তু অভিষেক পোরেল ভালো প্লেয়ার, নিজেকে প্রমাণ করেছে, এবারও কিন্তু ভালো কিছু করতে পারে, তবে একটু উইকনেস আছে মিডল অর্ডার। 4 নম্বরে হ্যারি ব্রুক। এই হ্যারি ব্রুক একবারই কিন্তু আইপিএল খেলেছে, সেটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদে। সেবার কিন্তু শুধু কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টেই কিন্তু তাও ওপেনারে ব্যাট করে কিন্তু সে কিন্তু একটা সেঞ্চুরি করেছিল। আর না হলে কিন্তু সেই সিজনে কিন্তু হ্যারি ব্রুক কিন্তু বাজেভাবে ফ্লপ হয়েছিল। তো হ্যারি ব্রুকের কিন্তু আইপিএলে কিন্তু খুব একটা ভালো রেকর্ড নেই। তো হ্যারি ব্রুক সে কেমন করবে আইপিএল না হলে কিন্তু বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে ভালো ফর্মে আছে, কিন্তু আইপিএল আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য আছে। আইপিএলে সব বড় বড় বোলার ব্যাটসম্যানকে কিন্তু খেলানো হয়, তো হ্যারি ব্রুককেও কিন্তু এই জায়গাটায় কিন্তু প্রবলেম হতে পারে। মেবি অক্ষর প্যাটেল অবভিয়াসলি ভালো প্লেয়ার। 6 নম্বরে ট্রিস্টান স্টাফ। এই ট্রিস্টান স্টাফই কিন্তু দিল্লি ক্যাপিটালসের কিন্তু মেন প্লেয়ার মিডল অর্ডারে, ঠিক আছে। ট্রিস্টান স্টাফ যদি ভালো খেলে তাহলে দিল্লি ক্যাপিটালস ভালো জায়গায় যাবে, নাহলে কিন্তু প্রবলেম। অক্ষর প্যাটেল আর ট্রিস্টান স্টাফ। 7 নম্বরে আশুতোষ শর্মা কিন্তু নতুন প্লেয়ার, নেক্সট সিজন কিন্তু সে কিন্তু ভালো পারফরমেন্স করেছিল। দেখো যে প্লেয়ার ভালো পারফরমেন্স প্রথমবার করে তার কিন্তু সেকেন্ড বারে কিন্তু তার কিন্তু বেশি প্রবলেম হয়। তো সেম কিন্তু আশুতোষ শর্মার সাথে সেটা হতে পারে। আশুতোষ শর্মা সে কেমন খেলবে এক বছরে কারো যাচাই করা যায় না। 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে মিচেল স্টার্ক, কারণ কুলদীপ যাদব ব্যাট করতে পারে। 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে মুকেশ কুমার, 11 নম্বর টি নাটরাজন, আর ইম্প্যাক্ট মোহিত শর্মা, সামি রিজভি। তো ওভারঅল দেখো ওপেনারে আমি কিছু বলবো না, মিডল অর্ডারে প্রচুর উইকনেস হয়ে গিয়েছে, কারণ যেখানে ঋষভ পান্ত ছিল সেখানে কিন্তু ঋষভ পান্তের কিন্তু অভাবটা কিন্তু এবার কিন্তু তারা বুঝতে পারবে দিল্লি ক্যাপিটালস, কারণ হ্যারি ব্রুক, অভিষেক পোরেল, আচ্ছা অক্ষর প্যাটেল, যে অক্ষর প্যাটেল 6 সাথে ব্যাট করতো, সেই অক্ষর প্যাটেল 5 নম্বরে আসবে, ঠিক আছে। ট্রিস্টান স্টাফ, তো এখানে যদি মেন ট্রিস্টান স্টাফ, অক্ষর প্যাটেল, হ্যারি ব্রুক, এই 3টে প্লেয়ারকে কিন্তু ভালো কিছু করতে হবে। 3টে প্লেয়ারের মধ্যে যদি 2টো প্লেয়ারও ভালো কিছু করে তাহলেই কিন্তু দিল্লি ক্যাপিটালসের কিন্তু খুব ভালো পজিশনে থাকবে, আর তা না হলে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু সে আগের চেয়েও কিন্তু খারাপ জায়গায় যাবে। আচ্ছা, স্পিনিয়ারে কোনো সমস্যা নেই, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল আছে। ফাস্ট বলিং ডিপার্টমেন্টে কোনো প্রবলেম নেই, মিচেল স্টার্ক আছে, মুকেশ কুমার আছে, টি নাটরাজনের মতন প্লেয়ার আছে। প্রবলেমটা হতে চলেছে কিন্তু মিডল অর্ডারে আর ওপেনারে। যদি জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা ভালো কিছু করতে পারে ওপেনারে তাহলে কিছু ভালো কিছু হবে। আর মিডল অর্ডারে কিন্তু হ্যারি ব্রুক, অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাফের উপরে কিন্তু প্রচুর মেন। তারপরে কিন্তু ফিনিশারেও কিন্তু প্রচুর উইকনেস, শুধুমাত্র আশুতোষ শর্মার উপরে ডিপেন্ড করে, যে নতুন ছেলে। তো ওভারঅল কিন্তু উইকনেস আছে, ওই জন্য আমি দিল্লি ক্যাপিটালসকে 7 নম্বরে রাখলাম। তোমরা কমেন্ট লিখবে যে কত নম্বরে দেওয়া উচিত ছিল। নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুজরাট টাইটানকে নিয়ে আলোচনা করবো। যে দেখো গুজরাট টাইটানকে কেন আমি 6 নম্বরে রাখলাম তার পিছনে অনেক লজিক আছে। দেখো গুজরাট টাইটানে 1, 2, 3 এই 3টে পজিশনে কিন্তু খাতারনাক কিন্তু ব্যাটিং অর্ডার, দারুণ কিন্তু এক্সিলেন্ট কিন্তু ব্যাটিং অর্ডার আছে। জস বাটলার, শুভমান গিল, সাই সুদর্শন, দারুণ কিন্তু ক্যালিবার কিন্তু ব্যাটসম্যান আছে ওই গ্রাউন্ডের মধ্যে, গুজরাট আর আহমেদাবাদ গ্রাউন্ডের মধ্যে 3টে কিন্তু দারুণ প্লেয়ার। বাটলারের তো আর কিছু বলার নেই, তার বাটলারের সঙ্গে শুভমান গিল মেবি নেক্সট সিজনের চেয়ে কিন্তু এইবার সিজন কিন্তু ওপেনারে কিন্তু গুজরাট টাইটানের, আমি তো বলবো ওপেনারে গুজরাট টাইটানের 10টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবথেকে টপ ওপেনার পজিশনের ব্যাটসম্যান কিন্তু গুজরাট টাইটানে আছে। এটা হচ্ছে জস বাটলার আর শুভমান গিল। বিরাট কোহলি, আরসিবি আর গুজরাট টাইটান ওপেনার পজিশন কিন্তু মারাত্মক, ঠিক আছে। 3 নম্বরে সাই সুদর্শন, ট্যালেন্টেড এক্সিলেন্ট প্লেয়ার, যে কন্টিনিউ রান করেছে গুজরাট টাইটানরা এই ছেলেটা, সাই সুদর্শন। 4 নম্বরে ওয়াশিংটন সুন্দর। তোমরা আমাকে বলতে পারো দাদা ওয়াশিংটন সুন্দর 4 নম্বরে কেন? দেখো ওয়াশিংটন সুন্দরকে যদি যে কটা ফ্রাঞ্চাইজি ওয়াশিংটন সুন্দর খেলেছে, হায়দ্রাবাদ বলো, আরও তার আগে মেবি ওয়াশিংটন সুন্দর মেবি হায়দ্রাবাদে ছিল, তার আগে ছিল মেবি ব্যাঙ্গালোরে ছিল। তো এইসব ফ্রাঞ্চাইজ কিন্তু তাকে কিন্তু সঠিক জায়গায় কিন্তু ইউজ করতে পারেনি, ঠিক আছে। তো ওয়াশিংটন সুন্দরকে যদি প্রমোট করে 4 নম্বরে খেলানো হয়, ওয়াশিংটন সুন্দর কিন্তু সে কিন্তু নিজেকে কিন্তু প্রমাণ করবে, ঠিক আছে। ওয়াশিংটন সুন্দরের কিন্তু ব্যাটিং স্কিল প্রচুর, সে কিন্তু ভালো অনেক জায়গায় রান করেছে। তো ওয়াশিংটন সুন্দরকে 4 নম্বরে কিন্তু খারাপ চয়েস হবে না, ভালো কিছু করবে। 5 নম্বরে কিন্তু রাদারফোর্ড, এই যে রাদারফোর্ড বলে এই প্লেয়ারটা ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার,
শারফুন রাদারফোর্ড। এই প্লেয়ারটা নেক্সট সিজন কোথায় ছিল? কলকাতা নাইট রাইডার্স ছিল, কিন্তু কলকাতার কিন্তু দরকার হয়নি বা কাজে লাগেনি। তো শারফুন রাদারফোর্ড কিন্তু এবার কিন্তু গুজরাট টাইটানের কিন্তু প্লেইং 11-এ খেলবে। কার জায়গায় খেলবে না, ডেভিড মিলারের জায়গায় কিন্তু শারফুন রাদারফোর্ডকে তারা কিন্তু ইউজ করবে। দেখো ডেভিড মিলার কিন্তু গুজরাট টাইটানে কিন্তু প্রচুর ম্যাচ কিন্তু বার করেছে, আর এই শারফুন রাদারফোর্ড এই প্লেয়ারটা কিন্তু অনেক নতুন প্লেয়ার আছে। আইপিএলের দিক থেকে বলছি, খুব একটা এক্সপিরিয়েন্স কিন্তু এই প্লেয়ারটার মধ্যে নেই। মেবি 2022 সালে ব্যাঙ্গালোর হয়ে খেলেছিল, তখন কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু এই মুহূর্তে কিন্তু শারফুন রাদারফোর্ড কিন্তু সে কিন্তু আগুন ফর্মে আছে, ভালো ফর্মে আছে। তো শারফুন রাদারফোর্ডকে কিন্তু আমি কিন্তু এখানে যে 100% যে ভালো কিছু করবে তা নিয়ে কিন্তু ডাউটফুল আছে। হয় রাদারফোর্ড না কিন্তু গ্লেন ফিলিপসের কিন্তু একই, আইপিএলে কিন্তু খুব একটা তার ভালো পারফরমেন্স নেই। 6 নম্বরে কিন্তু রাহুল তেবাটিয়া, এই একটা এমনই প্লেয়ার যে প্লেয়ারটা ফিনিশারে এসে কিন্তু নিজেকে কিন্তু অনেকবার প্রমাণ করেছে। গুজরাট টাইটানের হয়ে কিন্তু রাহুল তেবাটিয়া, রাশিদ খান কিছু না হলেও 5 থেকে 6টা ম্যাচ এই দুটো প্লেয়ারই কিন্তু জিতিয়েছে। তো রাহুল তেবাটিয়া গ্রেট প্লেয়ার, তাকে নিয়ে আমার কোনো কন্ডিশন নেই, ঠিক আছে। 7 নম্বরে কিন্তু শাহরুখ খান নেক্সট সিজন 1 থেকে 2টো ম্যাচে কিন্তু 50 করেছিল। শাহরুখ খানের সাথে এই একটা প্রবলেম, সে কিন্তু কন্টিনিউ ভালো খেলে না, এই একটা তার প্রবলেমটা। তবে দেখা যাক এবার কি করে। 8 নম্বরে রাশিদ খান অবভিয়াসলি ভালো প্লেয়ার। রাশিদ খান ম্যাচ ফিনিশ করতে পারে, তার সেই অ্যাবিলিটিটা আছে, বড় 6 মারতে পারে। 9 নম্বরে কাগিসো রাবাডা আছে, 10 নম্বরে মোহাম্মদ সিরাজ আছে, 11 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা আছে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে লোমরোর বা সাই কিশোর, যদি স্পিনার কাউকে আনাতে চায়, কারণ গুজরাট টাইটানের গ্রাউন্ডে কিন্তু স্পিনার একটু সহায়তা করে, এখন অতটা নেই, ফাস্ট বল স্পিনার দুটোই কিন্তু সমান। তবে এবার আমরা দেখব যে কোথায় উইকনেসটা আছে। মেনলি ওপেনারে তো কোনো কথা বলার জায়গায় নেই, তার সঙ্গে 3 নম্বরে যে মিডল অর্ডারে 3 নম্বরে কিন্তু কোনো কথা বলার জায়গা নেই। 1, 2, 3 শর্টেড। 4 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 5 নম্বরে রাদারফোর্ড বা ফিলিপস, 6 নম্বরে রাহুল তেবাটিয়া, 7 নম্বরে শাহরুখ খান। এই জায়গায় মেনলি কিন্তু দেখো ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ভালো প্লেয়ার, তবে তাকে দেখার বিষয় 4 নম্বরে সে কেমন পারফর্ম করতে পারে। 5 নম্বরে অর্থাৎ ফিনিশার ব্যাটসম্যানে রাদারফোর্ড, গ্লেন ফিলিপস, ভাই এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু ভরসা করা যায় না, যত সময় আইপিএলে কিছু ভালো কিছু করবে না। রাহুল তেবাটিয়ার উপরে ভরসা করা যায়, শাহরুখ খানের উপরে কিন্তু খুব একটা আমার কিন্তু ভরসা নেই। তো ওভারঅল কিন্তু গুজরাট টাইটানের কিন্তু ফিনিশার ব্যাটসম্যান কিন্তু অনেক উইকনেস। মিডল অর্ডারে ভাই 50-60% কিন্তু ফিনিশারে কিন্তু প্রচুর উইকনেস আছে। কিন্তু নেক্সট সিজনে কিন্তু ডেভিড মিলারের মতন কিন্তু একটা ভালো প্লেয়ার ছিল, সেই ডেভিড মিলারের কিন্তু জায়গাটায় কিন্তু এবার কিন্তু ভুগতে হতে পারে কিন্তু গুজরাট টাইটানের, ঠিক আছে। তো এই জায়গায় যদি রাশিদ খান, শাহরুখ খান বা রাহুল তেবাটিয়া, রাদারফোর্ড এই 4টে প্লেয়ারের মধ্যে 2-3টে প্লেয়ার ভালো কিছু করে কন্টিনিউ, তাহলেই কিন্তু ভালো কিছু করবে। আর তাহলে কিন্তু এই 3টে ব্যাটসম্যান যদি আউট হয়ে যায়, জজ বাটলার, শুভমান গিল আর সাই সুদর্শন জলদি যদি আউট হয়ে যায়, তাহলে কিন্তু প্রচুর প্রবলেম হতে পারে। এবার প্রবলেমটা কোথায় দেখো, গুজরাট টাইটানে কিন্তু ডেথ স্পেশাল বলার কিন্তু নেই। কাগিসো রাবাডা আমরা সবাই জানি সে কিন্তু পাওয়ার প্লে ভালো বল করে, সেম মোহাম্মদ সিরাজ, সেম কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা। যে পিচে ভালো সুইং করবে বল, তারপরে ওপেনারে যে পিচে ভালো উইকেট নিতে সহায়তা হবে, সেই পিচে কিন্তু ওপেনারে কিন্তু এই 3টে বলার কিন্তু বিপরীত দলে কিন্তু 3-4টে উইকেট কিন্তু প্রথমেই কিন্তু শেষ করে দেবে। বাট যে পিচে বা ডেথে ভালো সুইটেবল হবে, সেই পিচে কিন্তু এই 3টে প্লেয়ার প্রচুর মার খাবে। মেবি ইডেন গার্ডেনে প্রচুর মার খাবে, মার খাতে পারে, প্রচুর মার খাবে। তো এটা বুঝতে হবে, যে পিচে সুইং করবে বল, যে পিচে পাওয়ার প্লেতে ভালো কিছু প্রেসারদের মধ্যে কিছু পাবে, সেই পিচে কিছু প্রচুর এফেক্টিভ হবে। আর ডেথে স্পেশালি যে পিচে ডেথে কাজ হবে, সেই পিচে কিন্তু প্রচুর মার খাবে, এটা বলে দিলাম। তো ওই জন্যই কিন্তু বলিং লাইন আপও কিন্তু অতটা কিন্তু নেই, ঠিক আছে। তো এই জায়গাটায় প্রবলেম হতে পারে। তো ওই জন্য কিন্তু এই গুজরাট টাইটান কিন্তু 6 নম্বরে রাখলাম। তোমরা কমেন্টে লিখবে কত নম্বরে দেওয়া উচিত ছিল। নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদকে নিয়ে। দেখো সানরাইজ হায়দ্রাবাদকে নিয়ে কেন 5 নম্বরে রাখলাম, নেক্সট সিজন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের রানার আপ টিম ছিল, অনেক কারণ আছে। কারণ নেক্সট সিজনের চেয়ে কিন্তু এবার কিন্তু তাদের কিন্তু বলিং লাইন আপ প্রচুর উইকনেস হয়ে গিয়েছে, সেটা এই ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো যখন টিমটা অ্যানালিস্ট করবো তখন জানতে পারবে। দেখো ওপেনারে কোনো প্রবলেম, ট্রেভিস হেড, অভিষেক শর্মা বিধ্বংসী ওপেনার জুটি। 3 নম্বরে ঈশান কিষান,
যেখানে রাহুল ত্রিপাঠী আসতো, ঈশান কিষানকেও কিন্তু ডাউট নেই। তবে ঈশান কিষানের সাথে এইটা হতে পারে, সে কিন্তু ওপেনে খেলতে কিন্তু পছন্দ করে, আর ওপেনারেই কিন্তু সে কিন্তু নিজেকে প্রমাণ করেছে। তো 3 নম্বরে ঈশান কিষান মিডল অর্ডারে কিন্তু একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে, মানিয়ে নেবে। 4 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার আছে, নেক্সট সিজন ভালো খেলেছিল, তারপরে ইন্ডিয়ার হয়েও ভালো করছে, তো ভালো কিছু করবে আশা করা যাক। 5 নম্বরে হেনরি ক্লাসন। তো ওভারঅল কিন্তু 5 নম্বর পর্যন্ত কিন্তু ঠিক আছে, 5 নম্বর পর্যন্ত কিন্তু হায়দ্রাবাদে কিন্তু শর্টেড। ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, হেনরি ক্লাসন। 5 নম্বরে কিন্তু বিধ্বংসী লাইন আপ আছে। যখনই 6 নম্বরে ফিনিশারে যাবে তখনই কিন্তু প্রচুর মার খাবে। দেখো অঙ্কিত বর্মা আছে 6 নম্বরে, ইয়াং প্লেয়ার, কোনো ট্যালেন্ট নেই আইপিএলে। 7 নম্বরে অভিনব মনোহর, এই প্লেয়ারটা গুজরাট টাইটানে খেলতো, কিন্তু এই প্লেয়ারটা কিন্তু আইপিএলে খেলার কিছু না কিছু এক্সপিরিয়েন্স হলেও কিন্তু খুব একটা বড় নামের প্লেয়ার না, নিজেকেও কিন্তু সে প্রমাণ করিনি। 8 নম্বরে প্যাট কামিন্স, হালকা ব্যাট করতে পারে। 9 নম্বরে হর্ষার প্যাটেল, হর্ষার প্যাটেল যেখানে ভুবনেশ্বর কুমারকে রিলিজ করে দিয়েছে। রাহুল চাহার স্পিনারে একটু কিন্তু স্ট্রংনেস এবার কিন্তু করেছে, কারণ রাহুল চাহারকে এনেছে, অ্যাডাম জাম্পাকে এনেছে, মোহাম্মদ শামি আছে, ঠিকই আছে, আর ইম্প্যাক্ট প্লেয়ারের সাথে জাম্পাকে ইউজ করবে। দেখো মেনলি কিন্তু প্রবলেমটা হতে পারে কিন্তু ফিনিশারে প্রচুর সব থেকে উইকনেস কিন্তু ফিনিশারে সব থেকে উইকনেস। যদি হ্যান্ডি ক্লাসন আউট হয়ে যায় তারপরে কিন্তু মানে ব্যাটিং লাইন আপ কিন্তু অঙ্কিত বনা যে ইয়াং ছেলে, অভিনব মনোহর ইয়াং প্লেয়ার, প্যাট কামিন্স ভাই সে ব্যাটিং অলরাউন্ডার না, সে হয়তো 2-4টে বল খেলতে পারবে। হর্ষার প্যাটেল আছে, রাহুল চাহার আছে, মোহাম্মদ শামি আছে। তো ওই জন্য ওভারঅল কিন্তু নেক্সট সিজন ছিল তোমার টিন আটটাজনের মতন ডেথ স্পেশালিস্ট বলা ছিল, যেখানে মোহাম্মদ শামি অবশ্যই ডেতে ভালো বল করে, কিন্তু সে কিন্তু মোহাম্মদ শামি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পাওয়ার প্লেতে সুইং বল করতে পারে। প্যাট কামিন্স কিন্তু ডেট স্পেশালিস্ট বলার নয়, সেম কিন্তু হর্ষার প্যাটেল ডেট স্পেশালিস্ট বলার হলেও কিন্তু হর্ষার প্যাটেল কিন্তু প্রচুর ইকোনমিতে মার খেয়েছিল, 13 ইকোনমিতে পার্পল কাপ মিলে। তো ওভারঅল কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু বলিংটা কিন্তু নেক্সট সিজনের মতন কিন্তু অতটা কিন্তু স্ট্রং নেই, বা ফিনিশার তো সব থেকে বাজে কিন্তু ফিনিশার কিন্তু হায়দ্রাবাদের। তো ওই জন্য কিন্তু আমি সানরাইজ হায়দ্রাবাদকে কিন্তু 5 নম্বর যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। অর্থাৎ চেন্নাই সুপার কিংসের নাম্বার যে 4টে যে প্লে অফ টিম, তার মধ্যে চেন্নাই সুপার কিংস কেন রাখলাম তার পিছনে অনেক লজিক আছে, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন চেন্নাইকে 4 নম্বরে রাখলাম। দেখো চেন্নাই সুপার কিংস বরাবরের মতন এবারে কিন্তু অকশনে সেই কাজটাই করেছে যে কাজটা তারা বরাবরই করে, সেটা কি না, চেন্নাই সুপার কিংস এমন একটা ফ্র্যাঞ্চাইজ তারা কিন্তু তার হোম কন্ডিশন অর্থাৎ হোমের যে অ্যাডভান্সটা পায় সেই হোমের কিন্তু অ্যাডভান্স সিচুয়েশান বুঝে কিন্তু তারা কিন্তু টিমটা কিন্তু বিল্ড করেছে। কারণ হোম সিচুয়েশানে কিন্তু গ্রাউন্ডে কিন্তু 7টা ম্যাচ খেলার সুযোগ পাবে। এখানে 7টা ম্যাচের মধ্যে যদি 6টা ম্যাচ জিতি তাহলে 12 পয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু কোয়ালিফায়ার কিন্তু 80% আমরা উঠে গিয়েছি। তো সেই সিচুয়েশান বা সেই কিন্তু অনুযায়ী কিন্তু তারা কিন্তু টিমটা বিল্ড করেছে হোম গ্রাউন্ডের জন্য। তো ওই জন্য কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু 4 নম্বরে আমি রাখলাম। দেখো এবার আমরা প্লেইং 11টা দেখি। ডেভিন কনওয়ে অবভিয়াসলি এই প্লেয়ারটা কিন্তু চেন্নাইয়ের হয়ে কিন্তু চেন্নাইয়ের গ্রাউন্ডে কিন্তু বারবার কিন্তু কন্টিনিউ রান করে গিয়েছে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড়ের সাথে। ঋতুরাজ গাইকোয়াড় 2য় নম্বর ওপেনার পজিশনে দুটো আসবে, ডেভিন কনওয়ের সাথে ঋতুরাজ গাইকোয়াড়। 3 নম্বরে রাহুল ত্রিপাঠী, এই একটা দারুণ প্লেয়ার, খুব ট্যালেন্টেড প্লেয়ার। এই প্লেয়ারটার মধ্যে কিন্তু খিদে আছে রান করার। এই রাহুল ত্রিপাঠী কিন্তু যে টিমের হয়ে কিন্তু খেলেছে, যে কবার কলকাতার হয়ে কিন্তু ফাইনালে নিয়ে গিয়েছিল, হায়দ্রাবাদের হয়ে কিন্তু নেক্সট যে কটা ম্যাচ সুযোগ পেয়েছিল ভালো খেলেছিল। তো রাহুল ত্রিপাঠী কিন্তু সে মন থেকে খেলে, জান থেকে খেলে, সে কিন্তু দারুণ প্লেয়ার। 4 নম্বরে কিন্তু শিবম ডুবে আছে, 5 নম্বরে কিন্তু দীপক হুডা আছে, বিজয় শঙ্কর আছে, 6 নম্বরে কিন্তু শ্যাম কারণ আছে, 7 নম্বরে কিন্তু রবীন্দ্র জাদেজা আছে, 8 নম্বরে কিন্তু MS ধোনি আছে, 9 নম্বরে কিন্তু রবিচন্দ্র আশ্বিন আছে। তো চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ডেপথ ভাই 9 নম্বর পজিশনে, মানে সব থেকে কিন্তু ব্যাটিং ডেপথ কিন্তু স্ট্রং বেশি কিন্তু চেন্নাই সুপার কিংসের। 10 নম্বরে নূর আহমেদের মতন ট্যালেন্টেড প্লেয়ার আছে স্পিনার, 11 নম্বরে খালিল আহমেদ আছে, 12 নম্বরে কিন্তু মাতিসা পাতিরানাকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করবে। তো এবার আমরা দেখি যে চেন্নাই সুপার কিংস কিন্তু ওপেনার বলো মিডল অর্ডার বলো প্রচুর স্ট্রং আছে, রাহুল ত্রিপাঠী, শিবম ডুবে, দীপক হুডা। একটু প্রবলেম হতে পারে কিন্তু চেন্নাই সুপার কিংসের যে জায়গাটা সেটা হচ্ছে ফিনিশার ব্যাটসম্যান। দেখো আমরা সবাই জানি যে MS ধোনি সে কিন্তু নাম্বার 1 ফিনিশার, কিন্তু এই মুহূর্তে কিন্তু MS ধোনি কিন্তু একটা এক্স ফ্যাক্টর, বয়স হয়ে গিয়েছে, সে কতটা এবার কন্ট্রোভার্সি দিতে পারবে সেটাই কিন্তু ডাউট হতে পারে। তো ওই জন্য কিন্তু MS ধোনি ছাড়া কিন্তু রবীন্দ্র জাদেজা আছে, আশ্বিন আছে, কিন্তু ওই ফিনিশার কিন্তু ততটা কিন্তু ক্রেজি ভাবটা নেই। ওই জন্য কিন্তু প্রবলেম হতে পারে একটু ফিনিশারের, না হলে কিন্তু ওভারঅল
দারুণ টিম কিন্তু চেন্নাই সুপার কিংস, ওই জন্য 4 নম্বরে। সেটা হচ্ছে আরসিবি। আরসিবিকে কেন আমি 3 নম্বরে রাখলাম তার পিছনে অনেক কারণ আছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আরসিবিকে কেন আমি 3 নম্বরে রাখলাম। দেখো আরসিবির যে ওপেনার ফিল্ড শটার বিরাট কোহলি, আর বিধ্বংসী ওপেনার, মারাত্মক ওপেনার, ফিল্ড শট কেমন ব্যাট করেছিল নেক্সট সিজন সেটা আমরা সবাই জানি। আর বিরাট কোহলি, অবভিয়াসলি বিরাট কোহলিকে তো আলাদা করে কিছু বলার নেই। 3 নম্বর পজিশনে কিন্তু রাজত পাটিদার আসবে। রাজত পাটিদার কিন্তু স্পিনারের বিরুদ্ধে সে কেমন প্লেয়ার, সৈয়দ মোস্তাক আলীতে ক্যাপ্টেন্সি করছে, এমপি রে দারুণ পারফরমেন্স করছে, ব্যাক টু ব্যাক 50 করেছে। রাজত পাটিদার অবভিয়াসলি ভালো প্লেয়ার। 4 নম্বরে কিন্তু লিয়াম লিভিংস্টনের মতন বিধ্বংসী প্লেয়ার আছে। 5 নম্বরে জিতেশ শর্মা আছে। 6 নম্বরে টিম ডেভিড বা জেকব বেথাল, তবে জেকব বেথাল চান্স পেতে চলেছে, এটা দারুণ প্লেয়ার, দারুণ খেলছে কিন্তু জেকব বেথাল। 7 নম্বরে কুনাল পান্ডিয়ার মতন প্লেয়ার আছে। 8 নম্বরে ভুবনেশ্বর কুমার আছে। 9 নম্বরে জস হ্যাজেলউড আছে। 10 নম্বরে সুয়েশ শর্মা আছে। 11 নম্বরে ইয়াশ দয়াল আছে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু দেবদত্ত পাটিকাল বা রাশিক সালাম। তো ওভারঅল কিন্তু আরসিবির কিন্তু সব জায়গায় কিন্তু স্ট্রং আছে। দেখো মিডল অর্ডারে আছে রাজত পাটিদার আছে, লিয়াম লিভিংস্টন আছে, আর জিতেশ শর্মার মতন প্লেয়ার আছে। ফিনিশারে আছে কি টিম ডেভিড আছে, কুনাল পান্ডিয়া আছে, আর কিন্তু কুনাল পান্ডে আছে। তবে ফিনিশারেই একটু প্রবলেমটা হতে পারে আরসিবি, আর নাহলে কিন্তু মিডল অর্ডার ওপেনারে কিন্তু দারুণ। এমনকি কিন্তু আরসিবির যে বলিং লাইন আপ আছে না, আরসিবির হোম গ্রাউন্ড হিসেবে কিন্তু যে পেস বলার অর্থাৎ ফাস্ট বলার ইউনিট কিন্তু সেইভাবেই কিন্তু নিয়েছে। ভুবনেশ্বর কুমার প্রচুর এফেক্টিভ হবে আরসিবির এই গ্রাউন্ডে। জজ হ্যাজালউড কিন্তু অনেকবারই কিন্তু প্রমাণ করেছে, কারণ জজ হ্যাজালউড কিন্তু এর আগে কিন্তু আরসিবির হয়ে খেলেছে, জজ হ্যাজালউড ভালো বল করেছে। সুয়েশ শর্মা স্পিনারে কিন্তু প্রচুর উইকনেস আছে বরাবরই, কিন্তু এবারে কিন্তু উইকনেসটা অনেক বেশি, কারণ সুয়েশ শর্মা কিন্তু কলকাতার হয়ে কিন্তু খুব একটা ম্যাচ সুযোগ পায়নি, আর খুব ইয়াং ছেলে। তো সুয়েশ শর্মাকে কিন্তু প্রচুর, মেবি কুনাল পান্ডে কিছু করবে, তো সুয়েশ শর্মা কিন্তু প্রচুর মার খেতে পারে কিন্তু। তো ইয়াশ দেয়াল নেক্সট সিজন ভালো কিছু করেছিল। রাশিক ইসলাম এই একটি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু এই ছেলেটা ইউজ করতে পারে। রাশিক ইসলাম ভালো প্লেয়ার। তো ওভারঅল কিন্তু আরসিবির কিন্তু ফিনিশারে একটু প্রবলেম হবে। যদি টিম ডেভিড ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু বিভৎস কিছু হবে। টিম ডেভিড আছে, জেকব বেথেল আছে, ঠিক আছে। তো জেকব বেথেল বা টিম ডেভিড, মেবি জেকব বেথেল বা টিম ডেভিডের মধ্যে টিম ডেভিডকে ফার্স্টে সুযোগ দেবে, যদি কিছু না করতে পারে তাহলে জেকব বেথেলকে সুযোগ দেবে। ওই তো ওভারঅল কিন্তু আরসিবির কিন্তু প্লেইং ইলেভেনটা কিন্তু অনেক স্ট্রং হয়ে গেছে কিন্তু নেক্সট সিজনের চেয়ে। শুধু স্পিনারে একটু উইকনেস আছে আর ফিনিশারে একটু উইকনেস আছে, আর না হলে কিন্তু সব জায়গায় কিন্তু স্ট্রং। ভুবনেশ্বর কুমার আছে, ইয়াশ দয়াল আছে, জজ হ্যাজালউড, তিনটেই কিন্তু ধাসু কিন্তু ফাস্ট বলার আছে। তার সঙ্গে রাশিক ইসলামের মতন ইয়াং ট্যালেন্টেড যে ডেতে ভালো বল করতে পারে। তো আরসিবি কিন্তু ওই জন্য কিন্তু 3 নম্বরে। নেক্সট যে টিম নিয়ে আলোচনা করা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সকে কেন আমি 2 নম্বরে রাখলাম, এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে মুম্বাই ইন্ডিয়ান্সকে কেন 2 নম্বরে রাখলাম। ওপেনারে মুম্বাই ইন্ডিয়ান্সের উইল করতে আসবে উইল জ্যাক্স আর রোহিত শর্মা, দুটো ওপেন করবে, কারণ উইল জ্যাক্সকে কিন্তু ওপেনই করাবে, ঠিক আছে। দেখো আর একটা প্লেয়ার আছে রায়েল রিকেলটন। তো রায়েল রিকেলটনের চেয়ে কিন্তু উইল জ্যাক্স কিন্তু মারাত্মক কিন্তু ফিট করবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের। তো ওই জন্যই আমি রাখলাম উইল জ্যাক্সকে, দেখা যাক। আচ্ছা 3 নম্বরে সূর্যকুমার যাদব, 4 নম্বরে তিলক বর্মা, 5 নম্বরে হার্দিক পান্ডে, 6 নম্বরে রবিন মিন্স উইকেট কিপার ব্যাটসম্যান, 7 নম্বরে মিচেল সান্টানার, 8 নম্বরে দীপক চাহার, 9 নম্বরে জাসপ্রীত বুমরা, 10 নম্বরে আল্লাহ গাজনপার আফগানিস্তানের ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, 11 নম্বরে ট্রেন্ট বোল্ট, 12 নম্বরে নামান্দির, ঠিক আছে। তো ওভারঅল কিন্তু ফাস্ট বলিং ইউনিট কিন্তু প্রচুর স্ট্রং, ঠিক আছে। স্পিনারেও কিন্তু স্ট্রং, নেক্সট সিজনের চেয়ে কিন্তু স্ট্রংটা বেশি। তবে প্রবলেমটা কোথায় হতে পারে, প্রবলেমটা কিন্তু ওপেনারে হতে পারে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রবলেমটা ওপেনারে হতে পারে, কারণ ঈশান কিষান নেই, আর রোহিত শর্মা কিন্তু সে কিন্তু আউট অফ ফর্মে আছে, এই মুহূর্তের কথা বলছি, আউট অফ ফর্মে আছে, এক্স ফ্যাক্টর হয়ে গেছে রোহিত শর্মা। নেক্সট সিজনেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না, কিন্তু এই 2-3 বছর কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। তো রোহিত শর্মা সে কতটা এফেক্টিভ হবে কিন্তু এবার কিন্তু সেটাই কিন্তু দেখার বিষয় আছে। আর উইল জ্যাক্স অবভিয়াসলি ভালো প্লেয়ার, উইল জ্যাক্স ওপেনারে সে কেমন করে সেটাও কিন্তু দেখা আছে, নতুন প্লেয়ার উইল জ্যাক্স, তো দেখা যাক। ওই জন্য অনেক স্ট্রং, অনেক উইকনেস আছে, ঈশান কিষান থাকলে কিন্তু স্ট্রংনেসটা বেশি হতো। আচ্ছা 3 নম্বরে সূর্যকুমার, আলাদা করে কিছু বলা। 4 নম্বরে তিলক বর্মা আছে। তিলক বর্মা নিজেকে অনেক প্রমাণ করেছে, সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়াতে T20 সিরিজে দারুণ ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করেছে। তো তিলক বর্মা এই মুহূর্তে আগুন ফর্মে আছে তিলক বর্মা। 5 নম্বরে হার্দিক পান্ডের মতন এখন নাম্বার 1 অলরাউন্ডার প্লেয়ার আছে হার্দিক পান্ডে। 6 নম্বরে রবিন মিন্স, ফিনিশারে প্রচুর উইকনেস হতে পারে, কারণ রবিন মিন্স এই ছেলেটার মধ্যে এখনও কিন্তু সেই ক্লেভারই নেই, সেই কিন্তু মানে একদম নতুন ছেলে, এখন IPL খেলি, নতুন ছেলে কিন্তু ভালো প্লেয়ার রবিন মিন্স ঝাড়খণ্ডের। 7 নম্বরে মিচেল সান্টানার ব্যাট করতে পারে। আচ্ছা মেনলি কিন্তু প্রবলেমটা হবে মুম্বাই ইন্ডিয়ান্সের ফিনিশারে, প্রচুর উইকনেস আছে, ফিনিশার কিন্তু প্রচুর কিন্তু উইকনেস হবে।
কি এবারে আমরা বোলিং লাইন আপ যদি দেখি, ফাস্ট বোলিং লাইন আপ, তা মুম্বাই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলিং লাইন আপ সব থেকে 10টা ফ্র্যাঞ্চাইজের মধ্যে ফাস্ট বোলিং ইউনিট কিন্তু স্ট্রং বেশি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের। একদিকে জাসপ্রীত বুমরা, অপর দিকে ট্রেন্ট বোল্ট, তার মিডলে কিন্তু দীপক চাহারের মতন কিন্তু সুইং বলার। তো ওভারঅল কিন্তু ফাস্ট বোলিং ইউনিট কিন্তু প্রচুর স্ট্রং, মানে বিপরীত টিমের কিন্তু ঘায়াল করবে কিন্তু এই 3টে বলার। স্পিনারে কিন্তু আগের চেয়ে স্ট্রং আছে, কারণ স্পিনারে কিন্তু আল্লাহ গজনফর দারুণ প্লেয়ার, এই প্লেয়ারটা দ্বিতীয় রাশিদ খান আমি আজ বললাম। তো ওভারঅল কিন্তু স্ট্রং আছে কিন্তু বোলিং লাইন আপে। তো মেনলি কিন্তু প্রবলেমটা হতে চলে যায় ওপেনারে আর ফিনিশারে। ওই ক্ষেত্রে আমি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু নাম্বার 2 রাখলাম। আর নাম্বার 1 যে টিমটা সেটা তো তোমাদের ফেভারিট টিম, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাকে কিন্তু আমি 1 নম্বরে কেন রাখলাম, অনেকের হয়তো রাগ হতে পারে, বাট কেন রাখলাম ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। ভিডিওটা দেখলেই তোমরাও সিদ্ধান্ত নেবে যে না ঠিক কলকাতা নাইট রাইডার্সে ফিল্ড সল্ট নেই। ফিল্ড সল্টের জায়গায় যে কুইন্টন ডিকককে নিয়েছে, দারুণ কম্বিনেশন। আমি অনেক আগেই বলেছিলাম যদি ফিল্ড সল্টকে না পাই তাহলে কুইন্টন ডিকক কিন্তু বেস্ট। তো কুইন্টন ডিকককে নিয়েছে বুদ্ধিমত্তার সঙ্গে, খুব চিপ প্রাইজে পেয়েছে। সুনীল নারিন আসবে 3 নম্বরে, কিন্তু আঙ্কুশ রঘুবংশীর মতন প্লেয়ার আসবে। 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার আসবে। 5 নম্বরে রিঙ্কু সিং আসবে। 6 নম্বরে রাসেল আসবে। 7 নম্বরে রমনদীপ সিং আসবে। 8 নম্বরে হর্ষিত রানা আসবে। 9 নম্বরে নকিয়া বা স্পন্সর জনসন। তবে আমি প্রিপেয়ার করবো জনসনকে, ঠিক আছে, স্পন্সর জনসন। 10 নম্বরে বৈভব অরোরা আসবে। 11 নম্বরে বরুণ চক্রবর্তী আসবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। কিন্তু কলকাতা যে ইম্প্যাক্ট প্লেয়ারের লাইন আপ আছে না, দারুণ লাইন আপ। মায়েক মার্কান্ডে, উমরান মালিক, মনীষ পান্ডে, আজিঙ্ক্য রাহানে, দারুণ প্লেয়ার আছে। মঈন আলীর মতন প্লেয়ার আছে, রহমান পয়েলের মতন প্লেয়ার আছে, মানে ভীষণ বেঞ্চ প্লেয়ার আছে, রিজার্ভ প্লেয়ার যারা বলা হয়। তো কলকাতা নাইট রাইডার্স ওপেনারে কিন্তু কুইন্টন ডিকক, ভাই কুইন্টন ডিকক ইডেন গার্ডেনে ধমাতুল আগুন জ্বালাতে পারে। যে কাজটা ফিল্ড সল্ট করেছিল সেই কাজটা কুইন্টন ডিকক করতে পারে। এখন কুইন্টন ডিককের মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স আছে, আর ইডেন গার্ডেনে কুইন্টন ডিকক প্রচুর কিন্তু মারাত্মক হতে পারে। আর সুনীল নারিনটা নিয়েই কিন্তু প্রবলেমটা, কারণ দেখো সুনীল নারিন নেক্সট সিজন অবভিয়াসলি ভালো করেছিল, সেটা কিন্তু গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান ছিল, কিন্তু এখন কিন্তু গৌতম গম্ভীর অবভিয়াসলি নেই। তো গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে সে কতটা ভালো খেলতে পারে সেটা কিন্তু আমাদের কিন্তু দেখার বিষয় আছে। ওই জন্য কিন্তু সুনীল নারিনকে নিয়ে কিন্তু একটু প্রশ্ন আছে। তবে কুইন্টন ডিকক সে ভালো কিছু করবেই করবে। কুইন্টন ডিকক গুরবা দুটোর থেকে একটা, তবে কুইন্টন ডিকক প্রথম সুযোগ পাবে। সুনীল নারিন যদি নেক্সট সিজনের 100%-এর মধ্যে দিয়ে 60%ও দিতে পারে তাহলে অনেক। 3 নম্বরে আঙ্কুশ রঘুবংশীর মতন একটা ট্যালেন্টেড প্লেয়ার। এই আঙ্কুশ রঘুবংশী কিন্তু ভালো প্লেয়ার। এই প্লেয়ারটার মধ্যে কিন্তু স্টাইলিশ শট আছে প্রচুর। এই প্লেয়ারটার মধ্যে কিন্তু প্রচুর কিন্তু প্রতিভা আছে। নেক্সট সিজন সেটা আমরা হালকা ঝলক কিন্তু দেখেছিলাম। নেক্সট সূর্যকুমার যাদব কিন্তু আঙ্কুশ রঘুবংশী, এই ছেলেটার মধ্যে আঙ্কুশ রঘুবংশীর মধ্যে সূর্যকুমার যাদবের কিছু ছাপ আছে, শুভমান গিলের কিন্তু ছাপ আছে, ঠিক আছে। 4 নম্বরে কিন্তু ভেঙ্কটেশ আয়ার, যে ভেঙ্কটেশ আয়ারকে এখন শুধু ভেঙ্কটেশ আয়ার বলা যাবে না, ডাক্তার ভেঙ্কটেশ আয়ার। কেন ডাক্তার বললাম এই নিয়ে একটা ভিডিও বলবো। ডাক্তার ভেঙ্কটেশ আয়ার যে প্লেয়ারটাকে কলকাতা নাইট সব থেকে বেশি টাকা খরচ করেছে, যে কলকাতা নাইট রাইডার্সের নেক্সট ক্যাপ্টেন হতে চলেছে ভেঙ্কটেশ আয়ার। 5 নম্বরে রিঙ্কু সিংয়ের মতন একটা বিশ্বের এখন বিশ্বের মানে নাম্বার 1 বলতে পারো, ফিনিশার বলতে পারো রিঙ্কু সিং। 4 নম্বরে রাসেলের মতন দুর্ধর্ষ ফিনিশার আছে। কলকাতার ভাই ফিনিশার দেখলে ভয় লাগবে বিপরীত টিমের। 7 নম্বরে আর এক ফিনিশার রমনদীপ সিং, মানে আর মানে একের পর এক। 8 নম্বরে হর্ষিত রানা, যে হর্ষিত রানা কিন্তু শুধু বল করে না, ব্যাটও করতে পারে। ডোমেস্টিকে প্রচুর রান করেছে কিন্তু হর্ষিত রানা। 9 নম্বরে স্পন্সর জনসন বা নোকিয়ার মধ্যে কাউকে ইউজ করবে। 10 নম্বরে কিন্তু বৈভব অরোরা, যে বৈভব অরোরা কিন্তু নেক্সট সিজন কিন্তু অনেক উইকেট নিয়েছিল, পাওয়ার প্লেতে সুইং বল করতে পারে। ট্রেভিস হেডকে কিন্তু আউট করেছিল। বৈভব অরোরার মধ্যে কিন্তু অনেক কিন্তু পোটেনশিয়াল কিছু আছে। এখন কিন্তু আমি সৈয়দ মুস্তাক আলী ট্রফি থেকে দেখছিলাম, সে কিন্তু দারুণ কিন্তু ইয়ারকার করছে। 11 নম্বরে কিন্তু বরুণ চক্রবর্তীর মতো নাম, মানে দারুণ স্পিনার আছে। কলকাতা নাইটের দুটি স্পিনার আছে, সুনীল নারিন আর চক্রবর্তী। 8 ওভারে বিপরীত টিমের কিন্তু ঘায়াল করে দিতে পারে যে কোনো দিন। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মার্কান্ডে, উমরান মালিক আর মনীষ পান্ডের মতন একজন। তো ওভারঅল কলকাতা নাইট রাইডার্সের শুধু ওপেনারে একটু উইকনেস আছে, আর নাহলে কোনো জায়গায় উইকনেস নেই। মিডল অর্ডারে আঙ্কুশ বা আজিঙ্ক্য রাহানে, যদি আজিঙ্ক্য রাহানে এখন যে ফর্মে আছে, আজিঙ্ক্য রাহানে কিন্তু ডিজার্ভ করে। তো আমি আঙ্কুশ বা আজিঙ্ক্য রাহানেকে রাখলাম। 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে আন্ড্রে রাসেল, 7 নম্বরে রমনদীপ সিং। আর মানে ভাই মারাত্মক লেভেল হয়ে যাচ্ছে এখানে। যদি কোনোদিন যদি ব্যাটিং লাইন আপ ক্লাবস হয়ে যায় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু মনীষ পান্ডে বা আজিঙ্ক্য রাহানের মতন কাউকে সুযোগ দিতে পারে, কোনো চাপ নেই কলকাতা নাইট রাইডার্সের।
স্পিনার বোলিং, নাম্বার 1 বোলিং লাইন আপ স্পিনারে। ফার্স্ট বোলিং ইউনিটে কিন্তু হার্ষিস রানা যে ইন্ডিয়ার হয়ে কিন্তু দারুণ পারফরমেন্স করছে, নেক্সট সিজন কিন্তু দারুণ বল করেছিল। তার সঙ্গে বৈভব আরোরা আছে, তার সঙ্গে স্পন্সর জনথন নোকিয়ার মতন প্লেয়ার আছে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে উমরান মালিকের মতন গান স্পিড বলার আছে। তো ওভারঅল কলকাতা নাইট রাইডার্সকে কেন 1 নম্বর রাখলাম তোমরা সেটা বুঝতে পারলে এবার। ওই জন্য কলকাতা নাইট রাইডার্সের যে শ্রেয়াস আয়ারকে হয়তো রিলিজ করে দিয়েছে তোমরা বলতে পারো। দেখো শ্রেয়াস আয়ার কিন্তু খুব একটা ভালো ফর্ম কিন্তু নেক্সট সিজনে কিন্তু খুব একটা করতে পারেনি, ভালো ফর্ম কিন্তু ছিল না তার, কিন্তু ব্যাটিংয়ে খুব একটা কন্ট্রোভার্সি ছিল না। সে কিন্তু অ্যাঙ্কারও লেখেছিল, কোনো দিন 30 বলে 35, কোনো দিন 20 বলে হয়তো 2-1টা ম্যাচে ভালো রান করেছিল। তো ওভারঅল কিন্তু নেক্সট সিজন কিন্তু সুনীল নারিন, ফিল্ড সল্ট, ভেঙ্কাটেশা, রিঙ্কু সিংও খুব একটা আসার সুযোগ পায়নি। এইসব প্লেয়ারগুলোই কিন্তু দারুণ খেলেছিল, ঠিক আছে। তো কলকাতা নাইট রাইডার্সের মেনলি কিন্তু মিচেল স্টার্ক কিন্তু মানে প্লে অফ আর ফাইনালে কিন্তু ভালো পারফরমেন্স করেছিল। আর ওভারঅল কিন্তু ভালো পারফরমেন্স করেছিল এটা হচ্ছে হার্ষিস রানা আর বৈভব আরোরা আর বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, ঠিক আছে। তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু খুব একটা প্রবলেম হবে না, যেসব প্লেয়ার নেই খুব একটা প্রবলেম হবে না, তারা ব্যাকআপ কিন্তু তৈরি করে নিয়েছে। তো ওই জন্য কলকাতাকে আমি 1 নম্বরে রাখলাম। তো ওভারঅল কিন্তু আমি 10টা টিমের প্লেইং 11 কিন্তু আজ নিয়ে অ্যানালিস্ট করে কিন্তু আপডেট দিলাম, ঠিক আছে। তো তোমরা এবার কমেন্টে লিখবে যে তোমাদের মতে কোন টিমকে কত নাম্বার দেবে, তো তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই আর শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ, তোমাদের জন্য অনেক মেহনত করছি, অনেক কষ্ট করছি, আরও করবো, তোমরা আমার পাশে থাকলে সাপোর্ট দিলে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। এখানে ভিডিওটা শেষ করলাম, বাই।